বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মমতাজ খানম, সহকারী শিক্ষক, ঝিগরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সমাজবিজ্ঞান। অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পরিণতি ও নাগরিকতা বিষয়ে পাঠদান করব। এই ক্ষেত্রে আমরা কিছু নিচের ছবি দেখি। প্রথম ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে একজন নারী ভোট প্রদান করছে। দ্বিতীয় ছবিটাতে দেখতে পাচ্ছি একটা ছেলে একটা মেয়ে দুজনে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তারই ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমরা আরও কিছু ছবি দেখতে পাচ্ছি। প্রথম 3 নম্বর ছবিটা দেখতে পাচ্ছি রাস্তায় কয়েকজন শ্রমিক কাজ করছে। চতুর্থ ছবিটায় দেখছি এখানে কিছু সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা বলো তো, এই যে আমরা 4টে ছবি দেখলাম, এখান থেকে আমরা নিশ্চয় কোনো কিছুর একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারছি। সেই বৈশিষ্ট্যটা কিসের? নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে এর উত্তরটা আসবে কোনো নাগরিকের কাজ। হ্যাঁ, আজকে আমাদের পাঠ হবে নাগরিক ও নাগরিকতা অর্জনের পদ্ধতি। আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে যা যা শিখতে পারবো সেটা হচ্ছে নাগরিকের সংজ্ঞা, নাগরিকতা অর্জনের পদ্ধতি, দ্বৈত নাগরিকতা কী এবং তার বিশ্লেষণ করতে পারবো। আয়কর প্রদান। আয়কর অর্থ হচ্ছে কর প্রদান করাকেই বোঝায়। একজন ব্যক্তি দেশের নাগরিক হতে হলে তাকে অবশ্যই আয়কর প্রদান করে রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করতে হবে। অবশ্যই একজন নাগরিক হতে হলে তাকে কর প্রদান করতে হবে, আর কর প্রদান করলেই সে দেশের নাগরিক হতে পারবে। এটা নাগরিকের একটা বৈশিষ্ট্য অন্যতম। দ্বিতীয় আসছে সামাজিক বন্ধন। সামাজিক বন্ধনটা হচ্ছে যে কোনো ব্যক্তি হতে ব্যক্তি সমাজের সকলের সাথে মিলেমিশে চলতে হবে। রাষ্ট্রদ্রোহী কোনো ব্যক্তি নাগরিক হতে পারবে না। আমরা সমাজে বাস করতে হলে একে অপরের সাথে অবশ্যই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে। মারামারি করে ঝড়াঝাটি করে কখনো শান্তি আনয়ন করা সম্ভব নয়। রাষ্ট্রের শান্তি রক্ষার্থে আমাদের সকলকেই সম্প্রীতি বজায় রাখতে হবে। তৃতীয় বৈশিষ্ট্য আসছে নির্বাচনের প্রার্থী। কোনো ব্যক্তিকে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। অবশ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রের রাষ্ট্রের নাগরিক হতে হলে অবশ্যই তাকে নির্বাচনের প্রার্থী হতে হবে, আর নির্বাচনের প্রার্থী হতে হলে অবশ্যই তাকে একটা রাষ্ট্রে বসবাস করতে হবে এবং রাষ্ট্রের কর্তব্য দায়িত্ব পালন করতে হবে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে হবে। চতুর্থ বৈশিষ্ট্য আসছি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে দিনমজুর। সমাজের সকল নারী পুরুষের সমান অধিকার ভোগ করবে। যেমন পুরুষ যেমন কোনো কাজ করে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারে, পাশাপাশি নারীরাও স্বাবলম্বী হবে। শুধু পুরুষের সঙ্গে পুরুষরাই কাজ করবে তা না, নারীরাও কাজ করে একই সঙ্গে তারা তাদের অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হবে। সুতরাং আমরা বলতে পারি যে ব্যক্তি কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে, তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে। তাহলে এবার তোমরা নাগরিক কাকে বলে নিশ্চয়ই এই সংজ্ঞাটা তোমরা বলতে পারবে। আমরা যে 4টে বৈশিষ্ট্য দেখালাম, এই বৈশিষ্ট্যের আলোকে নাগরিকের সংজ্ঞাটা তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার আসছে নাগরিকতা অর্জনের পদ্ধতি। নাগরিকতা অর্জনের পদ্ধতি 2টি, একটা জন্মসূত্রে আর একটা আছে অনুমোদন সূত্রে। জন্মসূত্রে আবার 2টা ভাগ আছে, একটা জন্মনীতি আর একটা জন্মস্থান নীতি। প্রথম আসছে জন্মনীতি।
এই নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতার দ্বারা সন্তান নাগরিকতা নির্ধারিত হয়। বাংলাদেশের কোনো দম্পতির সন্তান যদি যুক্তরাজ্য জন্মগ্রহণ করে তাহলে জন্মনীতি অনুযায়ী ওই সন্তান বাংলাদেশের নাগরিক হবে। তোমরা হয়তো ভাবতে পারো যে সে তো বিদেশে গেছে, নিশ্চয় বিদেশে যখন জন্মগ্রহণ করেছে তাহলে অবশ্যই সে বিদেশেরই নাগরিক হবে, কিন্তু না, যদি জন্মনীতি মানে তাহলে অবশ্যই সে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি পিতামাতার সন্তান বাংলাদেশেরই নাগরিক হবে জন্মনীতি অনুযায়ী। জন্মস্থান নীতি, এই নীতি অনুযায়ী পিতামাতা যে দেশের নাগরিক হোক না কেন, সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে ওই রাষ্ট্রেরই নাগরিক হবে সেই সন্তান। বিশ্বের অধিকাংশ দেশে জন্মনীতি অনুসরণ করে। অন্যদিকে আমেরিকা, কানাডা সহ অল্প কয়েকটি দেশে জন্মস্থান নীতি মেনে চলে। বাংলাদেশ জন্মনীতি মেনে চলে, তবে আমেরিকা, কানাডা সহ বেশ অনেকটা দেশেই দুটো নীতি গ্রহণ করা হয়। এবার আসছে দ্বিতীয় সূত্র, অনুমোদন সূত্রে। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করতে হলে কয়েকটি শর্ত পালন করতে হয়, আর সেই কয়েকটা শর্ত আছে, যেমন কোনো শর্ত পালনের মাধ্যমে এক দেশের নাগরিক অন্য দেশের নাগরিকতা অর্জন করতে পারে তাকে অনুমোদন সূত্র নাগরিক বলে। শর্তগুলো হচ্ছে সেই রাষ্ট্রের নাগরিককে বিবাহ করবে, সরকারি চাকরি করা, সততার পরিচয় দেওয়া, সে দেশের ভাষা জানা, সম্পত্তি ক্রয় করা, দীর্ঘদিন বসবাস করা, সেনাবাহিনীতে যোগদান করা ইত্যাদি। এছাড়াও আবেদনের পরিপ্রেক্ষিতেও কোনো রাষ্ট্র যদি তার রাষ্ট্রের অবস্থান করতে না পারে সেক্ষেত্রে অন্য রাষ্ট্রের কাছে সাহায্য চায়, সে আবেদনের অনুমোদনের মাধ্যমে সে রাষ্ট্রের নাগরিকতা অর্জন করতে পারে। এরপর আসছে দ্বৈত নাগরিকতা। দ্বৈত নাগরিকতা সাধারণ কথায় বলে যে একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জন করাকেই দ্বৈত নাগরিকতা বলে। একজন ব্যক্তি একটি রাষ্ট্রের নাগরিক হতে পারে, তবে জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুইটি নীতি থাকায় কোনো কোনো ক্ষেত্রে দ্বৈত নাগরিকতার সৃষ্টি হয়। বাংলাদেশের পিতামাতার সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিলে জন্মস্থান নীতি অনুযায়ী সে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হবে। আবার জন্ম নীতি অনুসরণ করলে সে পিতামাতার নাগরিকতার দ্বারা নাগরিক হবে সেই দেশেরই, এক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হবে, কিন্তু পূর্ণবয়স্ক হলে তাকে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিতে হবে। এভাবেই দ্বৈত নাগরিকতা নির্ধারণ করা হয়। আচ্ছা, তাহলে তোমরা কিছু কাজ করো। নাগরিকতা অর্জনের কয়টি পদ্ধতি রয়েছে, এগুলো কি কি দলে আলোচনা করে লিখবে। বাংলাদেশের নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করা হয় এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। দ্বিতীয়ত আসছে বাংলাদেশের কোন দম্পতির সন্তান যদি মার্কিন দূতাবাসে জন্মগ্রহণ করে তাহলে সে কোন দেশের নাগরিক হবে, এটাও আমরা নাগরিকতা অর্জনের পদ্ধতির ভিতরে আলোচনা করেছি। এটা তোমাদের অবশ্যই খেয়াল আছে এবং তোমরা তোমাদের পাঠ্য বই থেকে অবশ্যই আরও সুন্দর ধারণা পেতে পারবে যদি বইটা সঙ্গে রেখে পড়ো তোমরা। বাড়ির কাজ, তোমরা আজকে আমরা যে পাঠটা পড়লাম সেটা নাগরিকতা কি, নাগরিকতা অর্জনের পদ্ধতি এবং দ্বৈত নাগরিকতা কি, এই সম্বন্ধে আমরা বেশ কিছু আলোচনা করলাম এবং নাগরিকের কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। তোমরা বাড়িতে নাগরিকের বৈশিষ্ট্যগুলোর একটা তালিকা তৈরি করবে, কোন কোন বৈশিষ্ট্য থাকলে একজন মানুষকে পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে বিবেচনা করা যায় সেটা তোমরা অবশ্যই তার ভিতরে জানতে পারবে এবং সেগুলোর একটা তালিকা তৈরি করে খাতায় লেখা রাখবে এবং পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে সেগুলো দেখানোর চেষ্টা করবে। এই বলে আজকের অনলাইন ক্লাসে আমি সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।